বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন INM অ্যান্ড প্রোডাকশন এফিসিয়েন্সি। INM অর্থাৎ ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে প্রোডাকশন এফিসিয়েন্সি নিয়ে বিশেষ আলোচনায় আজকের বক্তা হিসেবে থাকছেন ডক্টর সোমা দাস প্রধান। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন
এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। দেখুন কৃষি ভাইরা, সব কিছুর আসল লক্ষ্য হলো উৎপাদন। কত বেশি আমরা উৎপাদন করতে পারি। প্রায় দেখা যায় আমরা চাষাবাদের পরে বা ক্ষেত করার পরে উৎপাদনের পরিমাণ আশানুরূপ হয় না। কখনো দেখা যায় আমরা উৎপাদন যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে, সেটা অবশ্য খুবই কম ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনের পরিমাণ আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার সঙ্গে সমান আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক কম। তাই এই উৎপাদনের পরিমাণকে আশানুরূপ করার জন্য আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।
এই পদ্ধতির মাধ্যমে আমরা উৎপাদনের কতটা বেশি হচ্ছে বা কত পরিমাণ উৎপাদন হচ্ছে সেটা আমরা জানতে পারবো এবং আমরা উৎপাদনের পরিমাণকে প্রভাবিত করব। আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক কথা শুনে নিয়েছি। এই জিনিসটা কি না, এই জিনিসটা হলো সমন্বিত পুষ্টি ব্যবস্থা পরিকল্পনা। এই যে সমন্বিত পুষ্টি ব্যবস্থা বলতে আমরা বুঝি জৈব, অজৈব এবং জৈবিক উপাদানের সম্ভাব্য উৎস থেকে সর্বাধিক পুষ্টি গ্রহণের প্রক্রিয়া, যা মাটির উর্বরতা এবং উদ্ভিদের পুষ্টি সরবরাহটাকে সর্বোত্তম স্তরে নিয়ে যায়। তো বন্ধুরা, আমরা দেখেছি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত পুষ্টি পরিকল্পনা ব্যবস্থা, এটার অনেকগুলো সাইড রয়েছে। তো এই সাইডগুলি আমরা আরেকবার আলোচনা করে নিই যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের নীতি হিসেবে আমরা কি কি জিনিস বিবেচনা করতে পারি। আমরা জেনেছি তার উপাদান কি কি। মূলত এটি জৈবিক উপাদানের উপর নির্ভরশীল। জৈবিক উপাদান, সুপরিকল্পিত চিন্তাভাবনা এবং বর্তমান পরিস্থিতি, এই তিনটে জিনিসের মধ্যে সমন্বয় সাধন করে তৈরি হয়েছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট নীতি। তো এই সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা কৌশল পরিকল্পনা করার সময় আমাদের কতগুলি বিষয় খুব মাথায় রাখতে হবে, যার ফলে আমরা আমাদের উৎপাদনটা অনেক বেশি পরিমাণে পেতে পারি। এক, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অনুশীলন গ্রহণ স্থানীয় কৃষি ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মানে কি না, লোকালিটি। ধরুন আমি একটি রুক্ষ এলাকায় আমার ক্ষেত জমি আছে, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের পরিকল্পনা যা হবে, আমার একটি পাহাড়ি এলাকায় জমি আছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের কৌশল নীতি একই হবে না। তো বন্ধুরা, ফার্স্টেই আমাদের মনে রাখতে হবে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের অনুশীলনের গ্রহণ স্থানীয় কৃষি ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। উদাহরণস্বরূপ আরও একটু বলি, ক্ষেতের জৈবিক অবস্থা। ধরুন আমি যে জমিটা চাষের কাজে লাগাবো তার জৈবিক অবস্থা কেমন। মানে কি, জৈবিক অবস্থা মানে তাতে কত আগাছা আছে, তাতে পোকামাকড় আছে কিনা, তাতে রোগ জীবাণু আছে কিনা জানতে হবে। মাটির গঠন, ওই যে বললাম রুক্ষ জায়গা, পাথুরে এলাকা, মরুভূমি এলাকা বা লবণাক্ত মৃত্তিকা, মাটির গঠন কেমন, সেচ পরিষেবা কেমন, কোথা থেকে আমি তাতে জল সরবরাহ করতে পারবো, এবং সরঞ্জামের উপলব্ধ, যে যে জিনিস দিয়ে আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট পরিচালিত হবে তার সরঞ্জামগুলো কতটা পাওয়া যাবে, এবং জলবায়ুর অবস্থার সাথে তাকে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 2, উভয় পুষ্টির উৎস ব্যবহার সারের ইনপুটকে সর্বোত্তম স্তরে করে তোলে। ফসলের ব্যবহার দক্ষতা বৃদ্ধি করে এবং তাদের পুষ্টির প্রয়োজনীয়তা হ্রাস করে এবং খাদ্য দূষণ, পরিবেশ দূষণ ও মোট খরচ হ্রাস করে। এটা আমাকে মাথায় রাখতে হবে। স্থানীয় মাটির উপাদান সংরক্ষণের জন্য ফসলের চাহিদার সাথে স্থানিক এবং অস্থায়ীভাবে মাটির পুষ্টি সরবরাহের সামঞ্জস্য বজায় রাখা। আমাকে সবসময় সামঞ্জস্য দেখতে হবে যে স্থানিক এবং অস্থায়ীভাবে মাটির পুষ্টির মধ্যে সামঞ্জস্য কতটা আছে। 4 নম্বর, আইএনএম অনুশীলন সারের ক্ষতি হ্রাস করে, ফসলের সম্ভাবনা উন্নত করে এবং লাভজনকতা বৃদ্ধি করে। 5 নম্বর, দীর্ঘমেয়াদে এটি মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য মানে জৈবিক ও জলবিদ্যুৎগত বৈশিষ্ট্য উন্নত করে। এবং আরও একটি বিষয় এটা মাথায় রেখে এটা তৈরি করা হয়, এই পরিকল্পনা পদ্ধতিটি পরিচালিত করা হয়। মূল অঞ্চলে আইএনএম অনুশীলন প্রয়োগ করা, যেখানে উদ্ভিদ এবং মাটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ঘটে। পুষ্টির রূপান্তর, আর্দ্রতা, প্রাপ্যতা এবং মাটি থেকে উদ্ভিদের শিকড়ে মুক্ত
উৎপত্তি এবং শোষণ নিয়ন্ত্রণে একটি বাধা আছে। তো তাই এই ধরনের অনুশীলন মাটির অণুজীবের কার্যকলাপ বৃদ্ধির মাধ্যমে জৈবিক সম্ভাবনা সর্বাধিক করতে সাড়া দিতে পারে। তাহলে বন্ধুরা, এই যে ছটি পদ্ধতির উপর নির্ভর করে চলছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট পদ্ধতি। তাই এই পদ্ধতি আমরা কেন নিয়েছি না, আমরা ফসলের উৎপাদন বাড়ানোর জন্য। তো ফসল বা উৎপাদন, প্রোডাকশন অফ ক্রপ, শস্যের উৎপাদন। কৃষি উৎপাদন ব্যবস্থায় ফসল উৎপাদন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয় কি হয় না, কাঙ্ক্ষিত ফসল অর্জনের জন্য উদ্ভিদ পুষ্টি ব্যবস্থাপনা হলো প্রধান কৃষি ব্যবস্থাগুলির মধ্যে একটি অন্যতম। আমরা এটা বুঝতে পেরেছি বিভিন্ন ফসল এবং ফসল পদ্ধতির প্রচলিত পুষ্টি ব্যবস্থাপনার বিপরীতে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়াজাত প্লটের অধীনে প্রাপ্ত ফলন বিবেচনা করে ধানের সমতুল্য ফলনের উপর সমন্বিত পুষ্টি ব্যবস্থার প্রভাব আমরা এখানে বলবো। ধানের সমতুল্য ফলনের ফলাফল বেশিরভাগই ক্ষেত্রেই উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে। আমরা আমাদের বিভিন্ন গবেষণায় দেখতে পেয়েছি ফসল পদ্ধতিতে প্রচলিত পুষ্টি ব্যবস্থাপনার তুলনায় ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের অধীনে ফসল উৎপাদন 1.3% থেকে 66.5% বৃদ্ধি পেয়েছে। অধিকন্তু ক্ষেতের ফসল, বিশেষ করে ধান, গম, সোয়াবিন ফসলের উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। তবে বিভিন্ন রকম শাকসবজি, ঢেঁকি শাক, টমেটো, পেঁয়াজ ফসলের মতো সবজির ফসলও ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের অধীনে বৃদ্ধি পেয়েছে। বন্ধুগণ, আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্যাল ডাটা যদি ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো 1973 থেকে 2004 সাল পর্যন্ত ভারতে প্রচলিত একটি দীর্ঘমেয়াদী মাঠ পরীক্ষা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে এনপিকে এবং ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট উভয় পদ্ধতিতেই সোয়াবিনের ফলন উল্লেখযোগ্যভাবে চেঞ্জ হয়েছে। দেখা গেছে শুধুমাত্র এনপিকে ব্যবহারের ফলে যে সোয়াবিনের উৎপাদন পরিমাণ হ্রাস পেয়েছিল, সেখানে এনপিকে এবং এফওয়াইএম চিকিৎসার ফলে সময়ের সাথে সাথে সেটা উল্লেখযোগ্যভাবে ফলন বৃদ্ধি পেয়েছে। আরও একটি কথা আমি বলবো বন্ধুরা, যে অণুজীব বা জীবাণুঘটিত কার্যকলাপ, এই যে আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের ফলে মাটিতে অবস্থিত অণুজীবের কার্যকলাপ বৃদ্ধি পায়, যা সালফার, জিঙ্ক, কার্বন এবং বোরনের মতো ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের উন্নত সরবরাহ করে, যা সরাসরি এনপিকে বা সার সরবরাহ করে হয় না। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারছি তো ফসল উৎপাদন বা ক্রপ ইল্ড কতটা পরিমাণ আমরা ফসল পাবো, তাতে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের কতখানি ভূমিকা রয়েছে। আরেকটি বিষয় বলি বন্ধু, মাটি থেকে পুষ্টির ক্ষমতা কম হয়ে গেলে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সরবরাহের তুলনায় জৈব পদার্থের কিছু অতিরিক্ত সুবিধা, আমরা ধরুন মাটির উর্বর ক্ষমতা হ্রাস পেয়েছে বা পুষ্টির ক্ষমতা হ্রাস পেয়েছে, তখন আমরা সবাই কি করি, এনপিকে ইউজ করি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। কিন্তু সেই সরবরাহের তুলনায় যদি মাটিতে জৈব পদার্থের কিছু অতিরিক্ত ব্যবহার করা যায়, এই অতিরিক্ত ব্যবহার যা কিনা এফওয়াইএম এবং এনপিকে চিকিৎসার মাধ্যমে প্রাপ্ত সোয়াবিন ও গমের উচ্চ ফলনের অবদান রাখে। অতএব বন্ধুরা, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট পদ্ধতি সুপারিশকৃত সারের মাধ্যমে
ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টে কি কি সার বলা হয়েছে? না জৈব সার, সবুজ সার, কম্পোস্ট, জৈব উপাদান এসবই সার হিসেবে কাজ করে। এই সমস্ত সুপারিশকৃত সারের মাধ্যমে ফসলের ফলনের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি করা যায়। তাহলে বন্ধুরা, ভবিষ্যতে ফসলের ফলন আরও বৃদ্ধি করার জন্য ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত পুষ্টি পরিকল্পনাতে বেশ কয়েকটি আমরা প্রতিশ্রুতিশীল পদ্ধতি অনুসরণ করব। তো একটি উপায় হলো নির্ভুল পুষ্টি ব্যবস্থাপনা কৌশলের উন্নয়ন এবং ব্যবহার। নির্ভুলভাবে আমাদের এই পুষ্টি ব্যবস্থাপনার কৌশলটা ব্যবহার করতে হবে। যেহেতু সুনির্দিষ্ট পুষ্টি ব্যবস্থায় দূরবর্তী সংবেদন, মানে ভবিষ্যতে আমাদের মাটির গঠনটাকে কেমন রাখবে, ভূস্থানিক বিশ্লেষণ এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে ফসলের পুষ্টির প্রয়োজনীয়তা সূক্ষ্ম স্কেল স্তরে মূল্যায়ন করা যায়। তাহলে এটি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের একটি বৃহত্তর দিক, যেখানে আমরা জিএসআই স্যাটেলাইটের মাধ্যমে আমরা সংবেদনশীলতা, ভূমির ভূস্থানিক বিশ্লেষণ এবং মেশিন লার্নিং অ্যালগোরিদমের মতো উন্নত প্রযুক্তির প্রয়োগ করতে পারি এবং সেখান থেকে আমরা জানতে পারি যে কোন ফসলের জন্য সবচেয়ে বেশি পুষ্টি কোনটা প্রয়োজন। বুঝতে পারছেন তো বন্ধুরা, কৃষি বন্ধুরা, যে একটা ফসল উৎপাদন করার জন্য বা ইল্ড মানে শস্যের উৎপাদনটা বাড়ানোর জন্য ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট কিভাবে আমাদের সহায়তা করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনায় জীবাণু হস্তক্ষেপের অন্বেষণ। আমরা বারবার বলেছি কিছু রাইজোব্যাকটেরিয়া যারা কিনা বাতাস থেকে নাইট্রোজেন মাটির মধ্যে যুক্ত করতে পারে, সেই জীবাণুর হস্তক্ষেপে মাইকোরাইজাল ছত্রাক, রাইজোব্যাকটেরিয়া এবং অন্যান্য উদ্ভিদের বৃদ্ধি উন্নয়নকারী জীবাণু ব্যবহার করা হয়, যাতে করে পুষ্টির প্রাপ্যতা এবং শোষণ ক্ষমতা উন্নত করা হয়। ফলে ফসলের উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পায়। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের পরিধি মাটির উর্বরতা বৃদ্ধি করে, পুষ্টির চক্র বৃদ্ধি করে এবং ফসলের ফলন বৃদ্ধির জন্য আমাদের প্রভূত সাহায্য করে থাকে, যা কিনা ফসল ঘূর্ণনের ক্ষেত্রে প্রসারিত করা এবং এই পদ্ধতিকে ফসল ঘূর্ণনের ক্ষেত্রে প্রসারিত করা উচিত। এছাড়াও বন্ধুরা, দেশ জুড়ে দীর্ঘমেয়াদী গবেষণায় খুব সুস্পষ্টভাবে দেখা গেছে যে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সুষম এবং সমন্বিত পুষ্টি সরবরাহ একটি কার্যকর বিকল্প, সবথেকে এফেক্টিভ পদ্ধতি। FYM প্রয়োগ উচ্চ স্তরে স্থায়িত্ব নিশ্চিত করে, এবং সেটা কি করে না, যা মাইক্রো এবং সেকেন্ডারি পুষ্টির লুকানো ক্ষুধা মেটায়, যা অন্যথায় একটি সীমিত কারণ হয়ে উঠতে পারত। FYM প্রয়োগ পুষ্টির ভাণ্ডার হিসেবে কাজ করার পাশাপাশি মাটির ভৌত অবস্থাও অনুকূল করার জন্য কন্ডিশনের কাজ করে। বিভিন্ন জায়গায় যেমন মলিশন, ব্যারাকপুর, রায়পুর এই সমস্ত এলাকার চাষাবাদের গবেষণাপত্র থেকে জানা গেছে যে NPK এর সাথে যদি আমরা FYM এর সংযোজন করে থাকি, তাহলে উৎপাদনের পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য স্থানেও ফসলের একই প্রবণতা লক্ষ্য করা গেছে। সার এবং
জৈব সারের সম্মিলিত ব্যবহার, জৈব সারকেই আমরা FYM হিসেবে বলে থাকি, সার এবং জৈব সারের সম্মিলিত ব্যবহার কৃষিক্ষেত্রের উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে, যা পরবর্তীকালে গবেষণাপত্র থেকে দেখা গেছে গম ফসলের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। জব্বলপুরে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের ওপর 8 বছরের গবেষণা থেকে জানা গেছে যে 5 টন FYM এবং 6 টন সবুজ সার, 5 টন FYM এবং 6 টন সবুজ সার 90 কেজি নাইট্রোজেন পার হেক্টর সহযোগে ব্যবহার করলে উৎপাদনশীলতা কেবল টিকিয়ে রাখাই সম্ভব হয়নি, বরং প্রায় 90 থেকে 100 কেজি নাইট্রোজেন পার ইয়ার সারের সাশ্রয়ও হয়েছে। তাহলে বন্ধু, এই যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের প্রতিটি স্টেপকে, প্রতিটি উদ্দেশ্যকে আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করি, মানে সঠিকভাবে রূপান্তর করি, তাহলে আমরা দেখব আমাদের রাসায়নিক সারের চাহিদা অনেক কমে গেছে, যা গরিব চাষিদের, দরিদ্র চাষিদের ক্ষেত্রে একটা সবথেকে বড় উপায়। নাইট্রোজেন সাশ্রয় করার পাশাপাশি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অনুশীলনগুলি মাটির SOC এবং পুষ্টির অবস্থাও উন্নত করেছে এবং অন্যান্য ফসল চাষ পদ্ধতিতে সার এবং FYM এর যৌথ ব্যবহারের একই ধরনের সুবিধাজনক প্রভাব রেকর্ড করা হয়েছে। বিভিন্ন গবেষণাপত্র থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে FYM এর সাথে NPK এর সংহতকরণ সোয়াবিন এবং গম উভয়ের ফলন খুব বৃদ্ধি করেছে। রাঁচিতে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উপাদান হিসেবে চুনের ব্যবস্থার উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। ভূপালের IISc সোয়াবিন গমের ওপর 7 বছরের গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে জৈব সার বা সারের একক প্রয়োগের তুলনায় পুষ্টির উৎসের সংহতকরণ ফলনকে উচ্চতর স্তরে নিয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট আমাদের উৎপাদনশীলতাকে বা উৎপাদনকে কত উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে আসুন আমরা সবাই মিলে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট সমন্বিত পুষ্টি সমন্বয়ের অনুশীলনটাকে সঠিকভাবে প্রয়োগ করতে থাকি। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। বন্ধু, এতক্ষণ শুনছিলেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। শুনছিলেন বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে কিংবা এই অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি বন্ধুর থেকে থাকে, তাহলে চট করে সেই প্রশ্ন আমাদের কাছে পৌঁছেও দিতে পারেন। আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ফেসবুকেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজ করতে পারেন। সরাসরি আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 8116884995। আবারও বলছি
8116884995। আর যদি চিঠি লিখে আমাদের জানাতে চান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান, কি নতুন বিষয় নিয়ে জানতে চাইছেন চাষাবাদ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।